নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সফরে আসছেন। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের আমন্ত্রণে কায়রোতে D8 সম্মেলনে শাহবাজ শরীফ ইউনুসকে আমন্ত্রণ জানিয়েছেন। ইউনুস সেই আমন্ত্রণ স্বীকার করে কিছুদিনের মধ্যেই পাকিস্তানে যাবেন। যদিও পাকিস্তানের বিদেশমন্ত্রীর ঢাকা সফর খুব একটা নতুন কিছু নয়। 2012 সালে ইসলামাবাদে D8 সম্মেলন হয়েছিল। তখন পাকিস্তানের তৎকালীন বিদেশমন্ত্রী হিনা রব্বানী খার ঢাকায় এসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। যদিও ইশাক দার আবেগ আপ্লুত হয়ে সংবাদ মাধ্যমে বলেছেন যে অনেক দিন পর হারিয়ে যাওয়া ভাইয়ের খোঁজ পেয়েছি। মানে বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের মানুষ পাকিস্তানের কাছে হারিয়ে যাওয়া ভাইয়ের মতো। আসল ব্যাপার, 71 সালে পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধে পরাজয়ের গ্লানি তো ভুলতে পারেনি। তারপরে ভুট্টো বলেছিলেন 1000 বছর ধরে হিন্দুস্তানের সঙ্গে লড়াই করব। বাংলাদেশে সৃষ্টি হচ্ছে জিন্নার দ্বিজাতি তত্ত্বের মূলে কুঠারাঘাত। বাংলাদেশে শেখ হাসিনা পরবর্তী সময়ে যেভাবে মৌলবাদীরা মাথাচাড়া দিয়েছে, জঙ্গি জিহাদিরা মাথাচাড়া দিয়েছে, র্যাডিক্যাল ইসলাম মাথাচাড়া দিয়েছে এবং জামাতে ইসলামী ছড়ি ঘোরাচ্ছে, এবং জামাতে ইসলামী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধী ছিল, তারা পাকিস্তানপন্থী ছিল। 71-এর মুক্তিযুদ্ধে জামাতে ইসলামীর কি ভূমিকা ছিল সেটা বিশ্ববাসী জানে। সমাজ মাধ্যমে রসিকতা ঘুরে বেড়াচ্ছে যে ছেলেদের চাকরির বেতন, মেয়েদের বয়স আর জামাতে ইসলামীকে 71 সালে মুক্তিযুদ্ধে তাদের ভূমিকার কথা কখনো জিজ্ঞাসা করে লজ্জা দেবেন না। কিন্তু ইউনুসের অন্তর্বর্তী সরকারের প্রাণভোমরা হচ্ছে এই র্যাডিক্যাল ইসলাম। এরা পাকিস্তানের সঙ্গে পুনরুদ্ধার করতে চায়। সেজন্য মুক্তিযুদ্ধের ইতিহাসকে বুলিয়ে দিয়ে জুলাই আগস্টের অভ্যুত্থানকে তারা আসল স্বাধীনতা বলে ঘোষণা করতে চায়। সেজন্য মুজিববাদী সংবিধানের কবর রচনার কথাও তারা বলে। তা পাকিস্তান যখন বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে আগ্রহী, তখন পাকিস্তান আবার তালিবান কাঁটায় বিদ্ধ। তেহরিকে তালিবান পাকিস্তান, যারা পাকিস্তানের সেনাবাহিনী পাক রেঞ্জার্সদের উপর আক্রমণ করছে, বিগত বছরগুলিতে 1000 জনের বেশি এই সংঘর্ষে নিহত হয়েছেন। তার মধ্যে পাক রেঞ্জার্স, পাক সেনাবাহিনী, সাধারণ মানুষ এবং একই সঙ্গে জঙ্গিরাও আছে। এই তেহরিকে তালিবান পাকিস্তান আফগানিস্তানের তালিবানদের মদতপুষ্ট। তারা আফগান সীমানায় পাকতিকা প্রদেশে তাদের ঘাঁটি আছে। তো পাকিস্তান কয়েকদিন আগে সেখানে বিমান হানা চালিয়েছিল, 46 জন মারা যায়। তারপর তালিবানরা, বিশেষ করে তেহরিকে তালিবান পাকিস্তানকে পাক আফগান চেকপোস্টে মোতায়েন করে এবং তেহরিকে তালিবান পাকিস্তান পাক সেনার উপর হামলা চালায়। সেখানেও বহু হতাহত হয়েছে। আসলে আফগানিস্তান আফগানিস্তানের সীমানা নির্ধারণকারী ডুরান্ড লাইনের অস্তিত্ব স্বীকার করে না। পাকিস্তানের বিখ্যাত সাংবাদিক ফ্রাইডে টাইমসের এডিটর অ্যানালিস্ট নাজম শেঠি বলেছেন যে পাকিস্তান ডোভাল ডক্ট্রিন অনুসরণ করছেন। যেভাবে সার্জিক্যাল স্ট্রাইক আমরা করেছিলাম উরিতে জঙ্গি হানার পরে, পাঠানকোটে জঙ্গি হানার পরে, পাকিস্তানও সেই রকমভাবে তেহরিকে তালিবান পাকিস্তানের হাইড আউটকে লক্ষ্য করে আক্রমণ করছে, জেহাদি সন্ত্রাসীদের মাতব্বরদের টার্গেট কিলিং করছে। এটা নাজম শেঠির মতে ডোভাল ডক্ট্রিনের অনুসরণ। একই সঙ্গে ওয়াশিংটন পোস্ট একটা খবর দিয়েছে যে কাশ্মীরের সন্ত্রাসবাদী যারা লস্কর-ই তৈবা, জৈশ-এ মোহাম্মদ, তাদের মাথাদের পাকিস্তানের মাটিতে রহস্যময় মৃত্যু হয়েছে।
ওয়াশিংটন পোস্ট বলেছে এর পিছনে ভারতীয় গুপ্তচর সংস্থার হাত আছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, হিলারি ক্লিন্টনকে উদ্ধৃত করে, কেউ যদি ভাবেন যে নিজেদের ব্যাকইয়ার্ডে বিষধর সাপকে লালন পালন করবে এবং সেই বিষধর সাপ তার নেবারকেই ছোবল মারবেন, এটা তো কখনো হতে পারে না। এই ভাবনাটাই মূর্খের স্বর্গে বাস করা। একদিকে পাকিস্তান যখন বাংলাদেশের সঙ্গে মাখামাখি করতে চাইছে, অন্যদিকে আফগানিস্তানের তালিবানদের সঙ্গে তাদের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। 2021 সালে তালিবানরা যখন আফগানিস্তান দখল করে, তখন পাকিস্তানের সংবাদ মাধ্যম, মিলিটারি এস্টাবলিশমেন্ট, পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট খুশিতে আত্মহারা হয়ে যায়। এমন ভাব তারা করতে থাকেন যে আফগানিস্তান হচ্ছে পাকিস্তানের 5th প্রভিন্স। কিন্তু সেই বোনহমি দীর্ঘস্থায়ী হয়নি। বহু আফগান পাকিস্তানে চলে এসছেন, তাদেরকে পুশব্যাক করছে পাকিস্তান সরকার। সেটা নিয়েও আফগানদের মধ্যে বিরোধ আছে, কারণ পাশতুনরা তারা দুদেশেই আছে, তারা নিজেদের মধ্যে একটা কমনালিটি অনুভব করে এবং পাকিস্তানের একটা অংশ আফগানিস্তান মনে করে তাদের দেশের অবিচ্ছেদ্য অঙ্গ। ডুরান লাইন সেই জন্যই তারা মানে না, তারা এই বাউন্ডারিকে স্বীকার করেন। যখন আফগান তালিবানদের সঙ্গে পাকিস্তানের বিরোধ চরমে উঠছে, সেই সময় ডিজিআইএসআই চলে গেছেন তাজিকিস্তান। এখানেই হচ্ছে আসল গল্প। দেখুন, দেখা করেছেন সেখানকার উপপ্রধানমন্ত্রী না ভাইস প্রেসিডেন্টের সঙ্গে। তাহলে ডিজিআইএসআই যাচ্ছেন কেন? পাকিস্তানের বিদেশমন্ত্রী তো যেতে পারতেন। বিদেশমন্ত্রী আবার উপপ্রধানমন্ত্রীও পাকিস্তানে। তা না করে ডিজিআইএসআই যাচ্ছেন তাজিকিস্তানে। এখানেই রয়েছে আসল গল্প। আপনাদের মনে আছে আহমেদ শাহ মাসুদের নাম? শেরি পানশির ভ্যালি। এই পানশির ভ্যালিটা কোথায়? দেখুন, আফগানিস্তান আয়তনে বড়, তার 34টা প্রভিন্স আছে, জনসংখ্যা 4 কোটির কাছাকাছি। ভারতের থেকে আফগানিস্তানের প্রদেশের সংখ্যা বেশি। তার মধ্যে এরকম টাইনি প্রভিন্স হচ্ছে পানশির, ওদিকে মাজারে শরীফ। পানশির থেকে আপনি একটু উপরে যদি ওঠেন তাহলে বাদাকশান থেকে আর একটু উত্তরে গেলে ওয়াখান করিডোর। এই ওয়াখান করিডোর কিন্তু ভারত আর আফগানিস্তানের সীমানা। ওটা ওই একটা জায়গায় আছে যেখানে আফগানিস্তানের সঙ্গে ভারতের সীমানা আছে। পাকিস্তান ওটাকে তাদের অংশ বলে ক্লেম করে। ওয়াখান করিডোর আসলে গিলগিট বাল্টিস্তানের কন্টিগুয়াস, সেটা ভারতের অংশ। পাকিস্তান বেআইনিভাবে গিলগিট বাল্টিস্তান দখল করে আছে। এই ওয়াখান করিডোর, তার একদিকে তাজিকিস্তান, একদিকে চায়না, একদিকে পাকিস্তান। এই ওয়াখান করিডোর অনেকটা প্যান হ্যান্ডেলের মতো। প্যান হ্যান্ডেল, যে প্যান হ্যান্ডেলকে ইউজ করে আমরা এগ ভুজিয়া বানাই ইত্যাদি, খুব স্পার্সলি পপুলেটেড। সেই ওয়াখান করিডোর পাকিস্তান কবজা করতে চায় তার ব্যবসায়িক স্বার্থে এবং আফগান তালিবানদের বেকায়দায় ফেলতে। দেখুন, আহমেদ শাহ মাসুদ ঘোরতর তালিবান বিরোধী ছিলেন। তার প্রতিষ্ঠিত নর্দার্ন অ্যালায়েন্স তালিবানদের সঙ্গে যুদ্ধ করেন। ভারতের সমর্থন ছিল, আমেরিকার সমর্থন ছিল। আহমেদ শাহ মাসুদ ইসলামিক গোষ্ঠীকে রিপ্রেজেন্ট করতেন, এটা ঠিক, কিন্তু তিনি তালিবানদের মতো শরিয়া প্রবর্তন করতে চাননি। তিনি কাবুলে পড়াশোনা করেছিলেন, তারপর কাবুল ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেন, অসম্ভব ভালো ফ্রেঞ্চ বলতে পারেন। তার বাবা আর্মি অফিসার ছিল। তিনি ইসলামিস্ট গ্রুপ তৈরি করলেও তিনি তালিবানদের মতো র্যাডিক্যাল কোনো আউটফিট তৈরি করেননি। 85 সালে সোভিয়েত এবং আফগান বাহিনীর আগ্রাসনকে তিনি রুখে দিয়েছিলেন। তারপরেই তিনি লেজেন্ডে রূপান্তরিত হন। তিনি নিজেকে বলেন তিনি চে গুয়েভারার সমর্থক। কেউ কেউ তাকে হোচিমিনের সঙ্গে তুলনা করেন। আমাদের চাণক্য পরিমাণে ডিপ্লোম্যাটিক কনক্লেভ, সেখানে আহমেদ শাহ মাসুদের নামে একটা রাস্তা আছে।
প্যারিসে তার নামে মেমোরিয়াল আছে, এমনকি পাকিস্তানেও আছে। তাকে শের-ই পঞ্জশির বলা হয়। 9/11 মানে এই 9/11 দুদিন আগে আল কায়দার আত্মঘাতী জঙ্গিরা, তাদের অরিজিন টিউনিশিয়ার, তারা সাংবাদিক পরিচয় দিয়ে আহমেদ শাহ মাসুদের কাছে গেছিল এবং আত্মঘাতী বিস্ফোরণে আহমেদ শাহ মাসুদ আহত হন। তাকে তাজিকিস্তানে নিয়ে যাওয়া হয়। সেখানে একটা ভারতের হেলথ পরিকাঠামো ছিল, কিন্তু তাকে বাঁচানো যায়নি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. সেই আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদ যখন এই ঘটনা ঘটে তখন তার বয়স ছিল 12 বছর, এখন তার বয়স 35 বছর। হি ওয়াজ লুকড আফটার বাই ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্টার্ন অ্যালাইজ। সে ইরানের একটা স্কুলে পড়াশোনা করে, তারপর স্যান্ডার্স মিলিটারি একাডেমি থেকে পাশ করে, লন্ডনের কিংস কলেজ থেকে ওয়ারফেয়ার নিয়ে কোর্স করেন এবং লন্ডনের একটা কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট করেন। 2019 সালে রাজনীতিতে আত্মপ্রকাশ করেন। তিনিও তালিবানদের ভয়ঙ্কর রকম বিরোধী। এই যে 2021 সালে তালিবান টেক ওভার করলো আফগানিস্তান, কিন্তু তারা পানশির সংলগ্ন অঞ্চলে কিন্তু অত সহজে পৌঁছতে পারে। কাবুল থেকে পানশির দূরত্ব হচ্ছে 135 কিলোমিটার। আগে পৌঁছতে লাগতো 72 ঘন্টা। তারপরে রুশ সহায়তায় একটা টানেল তৈরি হয়, সালাং টানেল। প্রথমে রুশেরা কাজ শুরু করে, তারপর আমেরিকার মিত্র শক্তি সেই সালাং টানেলের কাজ পরিপূর্ণ করে এবং সেটা 3 কিলোমিটারের কম ডিস্টেন্স। অর্থাৎ এখন কাবুল থেকে পানশির ভ্যালি, মাজারে শরীফ যাওয়াটা এখন সহজ হয়েছে। ওই সালাং টানেল 2021 সালে নর্দার্ন অ্যালায়েন্স ব্লক করে রেখেছিল, কিন্তু তাদের প্রতিরোধ দীর্ঘস্থায়ী হয়নি। এরা কিন্তু আফগান তালিবানদের ঘোষিত শত্রু, পাকিস্তানের ঘোষিত শত্রু। পাকিস্তান অনেকভাবে চেষ্টা করেছে এই আহমেদ শাহ মাসুদকে খতম করার। শেষ পর্যন্ত আল কায়দার সমর্থনে আত্মঘাতী জঙ্গিরা আহমেদ শাহ মাসুদকে হত্যা করতে সমর্থ হয়। তখন তার বয়স মাত্র 48 বছর। ততদিনে তিনি লেজেন্ডে পরিণত হয়েছেন। তার শূন্যস্থান পূরণ করেন তার ছেলে আহমেদ মাসুদ। আরেকটি ক্যারেক্টার আছে, আরেকটি ক্যারেক্টার নাম আমি আপনাদের বলছি। তার নাম হচ্ছে আমরুল্লাহ সালে। আমরুল্লাহ সালে আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। এই আমরুল্লাহ সালে আফগানিস্তানের গোয়েন্দা সংস্থার প্রধান ছিলেন। আইএসআই এর ঘোর শত্রু। আইএসআই তাকে খতম করার অনেক চেষ্টা করে। তার উপর 2-3 বার আত্মঘাতী হানা হয়, জঙ্গি হানা হয়, তার অফিসে হয়। 20 জন মারা যায় 2019 সালে। তারপর তার কনভয়ে বিস্ফোরণ হয়, 50 জন মারা যায়। তিনি পৈতৃক প্রাণটা বাঁচিয়ে নিয়েছিলেন। যখন টেক ওভার করলো তালিবান, আমরুল্লাহ সালে কাবুল থেকে চলে গেলেন পানশিরে। পানশিরে চলে গিয়ে সেখানে সমাজ মাধ্যমে নিজের ছবি পোস্ট করেছিলেন। তিনি সেখানে বাচ্চাদের সঙ্গে ভলিবল খেলছেন। এই আমরুল্লাহ সালে ঘোষিতভাবে পাকিস্তান বিরোধী, ঘোষিতভাবে তালিবান বিরোধী। আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদ তালিবানদের সঙ্গে একটা ট্যাসিক আন্ডারস্ট্যান্ডিং করতে চাইলেও এই সালে কিন্তু করতে রাজি হয়নি। তিনি এখন তাজিকিস্তানে আছেন। আহমেদ শাহ মাসুদ, তার ছেলে আমরুল্লাহ সালে, এদের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এদের অরিজিন হচ্ছে তাজিক। ওই অঞ্চলে তাজিক জনজাতির বাস প্রচণ্ড। তারা নিজেদের মধ্যে একটা কমনালিটি ফিল করে। তাই পানশির ভ্যালি থেকে আহমেদ শাহ মাসুদ এবং তার অনুগামীরা, সালে প্রমুখরা তাজিকিস্তানে আশ্রয় নেয়। দুসানবেতে তাকে প্রথমে আহমেদ শাহ মাসুদই পাঠিয়েছিলেন। এখন তিনি তাজিকিস্তানের রাজধানী দুসানবেতেই থাকেন। তাহলে এরা হচ্ছে ঘোষিত তালিবান বিরোধী। তালিবানদের সঙ্গে এদের সম্মুখ সম রয়েছে। 2021-এ তালিবান আফগানিস্তানে ক্ষমতা দখল করলেও
পানশির ভ্যালি সংলগ্ন অঞ্চলে অত সহজে তাদের দখল কায়েম করতে পারেনি। একটা রেজিস্ট্যান্স হয়েছিল, কিন্তু আহমেদ শাহ মাসুদ 2001 সালে নর্দার্ন অ্যালায়েন্সের যে রেজিস্ট্যান্স দিতে সমর্থ হয়েছিলেন তালিবানদের বিরুদ্ধে, 2021 সালে তার পুত্র এবং সালি সেই রেজিস্ট্যান্স কিন্তু দেখাতে পারেননি। তাদের লোকবল, সমরাস্ত্রের ঘাটতি ছিল। তারা শেষ পর্যন্ত তাজিকিস্তানে গিয়ে আশ্রয় নেয়। এই প্রেক্ষিতে আইএসআই এর ডিজি গেছেন তাজিকিস্তানে। উদ্দেশ্যটা কি জানেন? ওই নর্দার্ন অ্যালায়েন্সের সঙ্গে একটা সখ্য গড়ে তোলা। এই নর্দার্ন অ্যালায়েন্স, এই আহমেদ শাহ মাসুদ, এই সালেকে খতম করার জন্য পাকিস্তান চেষ্টার কসুর করেনি। আমরুল্লাহ সালে আইএসআই এর টার্গেট নাম্বার 1 ছিল। পাকিস্তানের এখন এমনই অবস্থা, আফগান তালিবানরা তাদের এতটাই শিরোপীড়ার কারণ হয়েছে যে এককালের ঘোষিত শত্রু নর্দার্ন অ্যালায়েন্স, আমরুল্লাহ সালে, তাদের সঙ্গে এখন তারা একটা সমঝোতা করতে চাইছে। অর্থাৎ এখন আফগান তালিবান পাকিস্তানের শত্রু, তাদের শত্রু হচ্ছে নর্দার্ন অ্যালায়েন্স। তাহলে শত্রুর শত্রু আমার বন্ধু। আর এই নর্দার্ন অ্যালায়েন্স, আমরুল্লাহ সালে, এরা সবাই ভারত বন্ধু। ভারতের সঙ্গে এদের দীর্ঘদিনের সম্পর্ক। নর্দার্ন অ্যালায়েন্সকে পশ্চিমী শক্তিও তো সহায়তা করেছিল 2001-এ তালিবান বিরোধী লড়াইয়ে, ভারতও সহায়তা করেছিল। আহমেদ মাসুদ, আমরুল্লাহ সালে এখন নর্দার্ন অ্যালায়েন্সের নেতৃত্বে। তাদের সহযোগিতা প্রার্থনা করতে ডিজিআইএসআই তাজিকিস্তানে গেছেন। পাকিস্তান তার পররাষ্ট্রমন্ত্রীকে পাঠায়নি, পাঠিয়েছে ডিজিআইএসআইকে। অর্থাৎ উদ্দেশ্যটা খুব স্পষ্ট। ভারত বন্ধু নর্দার্ন অ্যালায়েন্সকে এখন পাকিস্তানের দরকার আফগান তালিবানদের মোকাবিলা করবার জন্য। যারা ভারতকে সবসময় রক্তাক্ত করে, যারা কাশ্মীরে দীর্ঘদিন ছায়াযুদ্ধ চালিয়েছে, যে পাকিস্তানের জিডিপির পরিমাপ হয় মৌলবাদ দিয়ে, রপ্তানির পরিমাপ হয় টেরোরিজম দিয়ে, সেই পাকিস্তান এখন কাদায় পড়েছে, গর্তে পড়ে ছটপট করছে। মুক্তির জন্য ভারত বন্ধু নর্দার্ন অ্যালায়েন্সের পায়ে পড়েছে। তাজিকিস্তানের পলিটিক্যাল এস্টাবলিশমেন্টের কাছে ডিজিআইএসআই হাত জোর করে সাহায্য চাইছেন, যাতে তাজিকিস্তানের রাজনৈতিক এবং মিলিটারি এস্টাবলিশমেন্ট নর্দার্ন অ্যালায়েন্সকে কনভিন্স করে যে তালিবানের বিরুদ্ধে তারা লড়াই করুক, প্রয়োজনে পাকিস্তান নর্দার্ন অ্যালায়েন্সকে সহায়তা করবে। কিন্তু নর্দার্ন অ্যালায়েন্সের আমরুল্লাহ সালে বলুন, এরা কিন্তু কেউই পাকিস্তানের এই আশ্বাসে ভুলছেন না। তারা জানেন পাকিস্তানিদের আসল চরিত্রটা কি, বিশ্বাসঘাতকতা এদের রক্তে। তাই এককালের শত্রুর কাছে এখন হাঁটু গেড়ে বসেছে পাকিস্তানের আইএসআই এর কর্তা, বাঁচাও বাঁচাও বাঁচাও, আফগান তালিবান হয়তো আমার টেরিটরি দখল করে নেবে, তেহরিকে তালিবান পাকিস্তানকে আমরা সামলাতে পারছি না। অতএব অতীতে যা হয়েছে ভুলে যান, এবার আমরা মিত্র। তাই নর্দার্ন অ্যালায়েন্স এখন তাদের মিত্র হবে, এই আশায় গেছেন ডিজিআইএসআই। তাই আমরুল্লাহ সালে এবং তার সঙ্গী সাথীদের সঙ্গে কথা বলছেন, এবং লায়না পাঞ্জশিরের ছেলে তার সঙ্গেও কথা বলছে। কিন্তু এতে কাজের কাজ কিছু হবে না। তেহরিকে তালিবান পাকিস্তানের মিলিটারি প্রশাসন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে ঘুম উড়িয়ে দিয়েছেন। 16ই ডিসেম্বর এই দিনটা পাকিস্তানের ইতিহাসে কালো দিন। 71 সালে 16ই ডিসেম্বর এই পাক বাহিনী পর্যুদস্ত হয়েছিল ভারতের কাছে, ভূখণ্ড হারাতে হয়েছিল। আর 2014 সালের 16ই ডিসেম্বর পেশোয়ারে আর্মি পাবলিক স্কুলে তেহরিকে তালিবান পাকিস্তান হানা দেয়, 150 জন মারা যায়, তার মধ্যে অধিকাংশ ছিল বাচ্চা। অত্যন্ত মর্মান্তিক ঘটনা। একদিকে তেহরিকে তালিবান, একদিকে বালুচ লিবারেশন আর্মির আত্মঘাতী মজিদ ব্রিগেড, চীন পাকিস্তানের ওই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের ইকোনমিক কোঅপারেশন। চীন বলছে পাকিস্তানকে তোমাদের
আর্মি আমাদের ন্যাশনালদের সিকিউরিটি দিতে পারছে না, আমরা প্রাইভেট আর্মি দেব ওয়াগনার গ্রুপের মতো। এই প্রেক্ষিতে পাকিস্তান সুদি ইউনুসের জঙ্গি সরকারের সঙ্গে মাখামাখি করতে চাইছে। বলিহারি বাংলাদেশে যারা ৭১-এর গণহত্যা করেছিল, ৩০ লক্ষ বাঙালির রক্তে রাঙা ছিল পাকিস্তানি সেনা শাসকদের হাত, তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে পাকিস্তানের অন্তর্বর্তী সরকারের কি আগ্রহ দেখুন। পাকিস্তান ক্ষমা চেয়েছে ৭১-এর অপারেশন সার্চলাইট এবং তার সঙ্গে যুক্ত গণহত্যার জন্য? চায়নি, চাইবেও না। তা সত্ত্বেও দেশবিরোধী জামাত, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যারা বাংলাদেশে এখন ক্ষমতায়, তারা যে কোনো মূল্যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চায়। এরকম চলতে থাকলে আগামী দিনে বাংলাদেশের নাম বদলে ইসলামিক রিপাবলিক অফ ইস্ট পাকিস্তান হবে।